চণ্ডীচরণ দাসের লেখা গল্প সাত পাকে বাঁধা। অর্পিতা সুতপাদের কথায় প্রথমটা নাক ছিটকেছিল চন্দ্রাবলী। কলকাতায় এত সুন্দর সুন্দর বাগান বাড়ি পিকনিক স্পট থাকতে অত দূরে ওই অজগাঁয়ে নদীর ধারে যাওয়া কেন? কিন্তু শেষে এখানে এসে জায়গাটা দেখে সে মোহিত হয়ে গেল। নির্জন পরিবেশ, সবুজ গাছগাছালি ঘেরা জায়গা, আশেপাশে নানান রকম ফুলের বাগান, পাখিদের কলকাকলি, আর সামনে রূপনারায়ণের ঝিকিমিকি জলধারা। সব কিছু পরিবেশটাকে একটা অনন্য মাদকতায় ভরিয়ে দিয়েছে। এমন সুন্দর পিকনিক স্পট সত্যিই হয় না। তাড়াতাড়ি করে বেরিয়ে সকাল 9টা নাগাদ বাসে করে চন্দ্রাবলী বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়েছিল কোলাঘাটে। জলখাবার তারা সঙ্গেই এনেছিল। তাড়াতাড়ি করে খেয়ে কেউ লেগে পড়লো দুপুরে রান্নাবান্নার আয়োজনে, কেউ করতে লাগলো গল্পগুজব, আবার কেউ এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। একটু সবজি কাটায় হাত লাগিয়ে চন্দ্রাবলী উঠে পড়ল। অর্পিতাকে বলল, চল একটু নদীর ধার থেকে ঘুরে আসি। অর্পিতা বসে বসে মোবাইল ঘাঁটছিল। ধুর, কে যাবে ওই কাদা ভরা জঙ্গলে, বলে আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। অগত্যা একাই বেরিয়ে পড়ল চন্দ্রাবলী। ঘুরে ঘুরে দেখতে লাগলো জায়গাটা। নাকে একটা সুন্দর সুবাস লাগতে মুখ তুলে দেখে একটু দূরে লাল হলুদ ফুলের মেলা বসেছে। এগিয়ে গিয়ে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। মস্ত বড় বাগানে গাঁদা ফুলের মেলা বসেছে। পাশে কিছু রজনীগন্ধা জবা ফুলও রয়েছে। সামনে ঝুঁকে একবার ফুলগুলো টেনে চোখ বুজে গালে ছোঁয়ালো। তারপর ফুলগুলোর উপর হাত বোলাতে বোলাতে এগিয়ে চলল পরম আনন্দে। এইভাবে ফুলের শোভা উপভোগ করতে করতে একটু এগিয়েছে কি হঠাৎ সামনে নজর পড়তেই চন্দ্রাবলী মা গো বলে থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বিরাট কালো সাপ ফনা তুলে দাঁড়িয়ে হিসের শব্দ করে দুলছে। ভয়ে বুক কেঁপে উঠল। না পারছে এগোতে আর না পারছে পিছোতে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করবে ভাবছে। নজরে পড়ল বাগানের উল্টো দিকে দুজন লোক কিছু করছে। অমনি চেঁচিয়ে উঠল, আমায় বাঁচান। তার ডাক শুনে লোক দুটো মুখ তুলে তার দিকে তাকালো। তারপর জোয়ান ছেলেটি কাছে আসতেই চন্দ্রাবলী সাপটার দিকে ইশারা করে দেখালো। দাঁড়ান বলে ছেলেটি পাশ থেকে একটা বাঁশের টুকরো তুলে নিয়ে সাপটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আর ভয় নেই, তবে ওই দিকটাই আর যাবেন না, এদিক দিয়ে চলে যান, বলে হনহনিয়ে চলে গেল। চন্দ্রাবলী দেখল ছেলেটির বয়স 25-এর আশেপাশে। পরনে গ্রামের লোকেদের মতো সাধারণ জামা প্যান্ট, কোমরে জড়ানো একটা গামছা, আর হাতে পায়ে ধুলো কাদা মাখা হলে কি হবে, ফর্সা সুঠাম শরীর, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, আর কপালে হালকা চন্দনের ফোঁটা তার চেহারাকে অন্য মাত্রা দিয়েছে। দেখে মনে হয় বেশ শিক্ষিত, মূর্খ অশিক্ষিত নয়। হতভম্ব চন্দ্রাবলীর ঘোর কাটল কারো ডাকে। মুখ ঘুরিয়ে দেখল অর্পিতা সুজয় তাকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। কাছে এসে অর্পিতা বলে উঠল, কি রে, এখানে কি করছিলি? আমরা ওদিকে তোকে খুঁজে খুঁজে হয়রান। এদিকে ফুল বাগান দেখে একটু চলে এসেছিলাম, বলে চন্দ্রাবলী তাদের সঙ্গে ফিরে চলল। মাস 3 পরে চন্দ্রাবলীর ফাইনাল পরীক্ষা হয়ে গেল। এখন 2 মাস একেবারে ফ্রি, খালি খাওয়া আর বিশ্রাম। গাড়ি নিয়ে মনের আনন্দে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। একদিন যাদবপুরে ব্যাংক প্লটে এক বান্ধবীর বাড়ি যাওয়ার সময় 8B বাস স্ট্যান্ডের মোড়ে তার গাড়ি আটকে গেল ট্রাফিক জ্যামে। জানালা দিয়ে বাইরে তাকাতে নজরে পড়ল রাস্তার ধারে বেশ কিছু লোকের জটলা। তাদের কেউ কেউ ঝুঁকে পড়ে কিছু যেন দেখছে। হঠাৎ তাদের মধ্যে একজনকে কেমন যেন চেনা চেনা মনে হলো। কে ও? ড্রাইভারকে গাড়িটা পাশে রাখতে বলে নেমে গিয়ে দেখে কোলাঘাটে সেই ছেলেটি। ধোপদ্রস্ত পোশাক পরনে আর কপালে আগেকার মতো ছোট্ট চন্দনের ফোঁটা। এখন দেখে কে বলবে সে গ্রামের ছেলে? সামনে ফুটপাথে চোখ বুজে অচেতনের মতো পড়ে থাকা একজন বৃদ্ধের চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। কিছুক্ষণ পরে লোকটি চোখ মেলে তাকালো। ছেলেটি জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? একটু ভালো, লোকটি ক্ষীণস্বরে বলল। কি হয়েছিল আপনার? এভাবে রাস্তায় শুয়ে পড়েছিলেন কেন? মাথাটা একটু ঘুরে গিয়েছিল বাবা। নিন একটু জল খান, বলে জলের বোতলটা এগিয়ে দিতে লোকটি একটু জল খেলো। তারপর ছেলেটি জিজ্ঞাসা করলো, কোথায় বাড়ি আপনার? গাঙ্গুলি বাগানে। এই রোদে কোথায় যাচ্ছিলেন? এদিকে একজনের বাড়ি গিয়েছিলাম বাবা, হঠাৎ মাথাটা ঘুরে গেল। এখন বাড়ি যাবেন কি করে? বাসে করে চলে যাব। না চলুন আপনাকে ট্যাক্সি করে পৌঁছে দিই।
বলে এদিক ওদিক তাকাতে লাগলো ট্যাক্সির জন্য। অমনি চন্দ্রাবলীর কি হলো কে জানে, সামনে গিয়ে বলে উঠল, ট্যাক্সি ডাকতে হবে না, চলুন আমার গাড়িতে করে ওনাকে পৌঁছে দিই। তার কথা শুনে ছেলেটি তাকালো তার দিকে, বলল, ভালোই হলো। কোথায় আপনার বাড়ি? ওই যে ওখানে, চলুন। বলে সে ধরে লোকটিকে তুলে আস্তে আস্তে নিয়ে চলল গাড়ির দিকে। চন্দ্রাবলীও বৃদ্ধের অন্য হাতটা ধরল। তাকে গাড়িতে পিছনের সিটে মাঝখানে বসিয়ে দুজনে দুদিকে বসে নিয়ে চলল গাঙ্গুলি বাগানে। যেতে যেতে চন্দ্রাবলী জিজ্ঞেস করলো, আপনার তো কোলাঘাটে বাড়ি, হঠাৎ এখানে? আমি গড়িয়ায় থাকি, মাঝে মাঝে কোলাঘাটের গ্রামের বাড়িতে যাই। তাই নাকি? আমারও তো বাড়ি গড়িয়ায়। বাহ, খুব ভালো। এখানে কি চাকরি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আমি এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলাম, এবার কলেজে ভর্তি হব। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধের বাড়ি এসে গেল। তাকে নামিয়ে দিয়ে ছেলেটি চন্দ্রাবলীকে বলল, আপনাকে বেকার কষ্ট দিলাম, এবার আপনি যান। অনেক ধন্যবাদ। কষ্ট নয়, বরং আপনার পরোপকারের কাজে নিজেকে সামিল করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ধন্যবাদ আপনার প্রাপ্য। মৃদু হেসে, ঠিক আছে, এবার আমি যাই বলে ছেলেটি চলে যেতে উদ্যত হতে চন্দ্রাবলী বলল, আপনি তো গড়িয়ায় থাকেন বললেন, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিয়ে যাই। আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি কোথায় যাচ্ছিলেন যান, আমি অটোয় চলে যাব। হঠাৎ চন্দ্রাবলীর কি হলো কে জানে, অত সৌজন্য না দেখে উঠুন তো গাড়িতে বলে তার হাতটা ধরে ঠেলে গাড়িতে উঠিয়ে দিল। তারপর গড়িয়া শ্রীরামপুরে তাকে নামিয়ে দিয়ে চলে গেল নিজের বাড়িতে। মাস দুই পরে রেজাল্ট বেরোতে চন্দ্রাবলী ভর্তি হলো বাড়ির কাছে সেন্ট অ্যান্ড্রুজ কলেজে। বাংলা সাহিত্য তার সব দিনই ভালো লাগে, তাই বাংলাতেই অনার্স নিয়েছে। দ্বিতীয় দিন কলেজে গিয়ে কবিতার ক্লাসে প্রফেসর আর MK-কে দেখে তার চক্ষু ছানা বড়া। কোলাঘাটের সেই ছেলেটি, ধোপুদ্রস্ত পোশাক আর কপালে আগের মতো হালকা চন্দনের ফোঁটা। মনে পড়ল কোলাঘাটে প্রথম দেখা দৃশ্যটা। সাধারণ বেশে ধুলো কাদা মাখা গায়ে তখন দেখে কে বলবে ও কলেজের প্রফেসর। এমনকি সেদিন গাড়িতেও কি চাকরি করে বলেননি। পড়াতে পড়াতে তারও নজর হঠাৎ চন্দ্রাবলীর উপর পড়তে দৃষ্টি থমকে গেল মুহূর্তের জন্য, কিন্তু মুখে কিছু বলল না। সেদিন ক্লাস শেষ হতে বিকেলে বাড়ি গিয়ে কেবল তারই কথা ভাবতে লাগলো চন্দ্রাবলী। এত সুন্দর করে বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবিতার অর্থ ব্যাখ্যা করছিল, মনে হচ্ছিল যেন অন্তরে প্রেমের বন্যা বইছে। ভাবলো একবার কাছে গিয়ে ভালো করে আলাপ করবে, কিন্তু কলেজে তো তা সম্ভব নয়। তাহলে অমনি মাথায় একটা বুদ্ধি এলো, রোববার ছুটি, সকালে ওর ঘরে চলে যাবে। বাড়িটা তো দেখেই এসেছে, যেতে অসুবিধা হবে না। সেই মতো চন্দ্রাবলী রোববার সকাল 10টা নাগাদ চলে গেল শ্রীরামপুরে তার ঘরে। গিয়ে দেখে দোতলা বাড়িটার নিচে কেউ নেই। দোতলার বারান্দায় একজন অল্প বয়সী বিবাহিতা মহিলা কিছু করছে। জিজ্ঞাসা করলো, দিদি, রঞ্জিত স্যার আছেন? মেয়েটি নিচে তাকিয়ে তাকে দেখে বলল, দেখো তো নিচের বাঁদিকের ঘরের দরজায় কি তালা লাগানো? চন্দ্রাবলী দেখে নিয়ে বলল, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই গ্রামের বাড়ি গেছে। হতাশ হয়ে ঘরে ফিরে গেল চন্দ্রাবলী। নিজের নির্বুদ্ধিতায় নিজের উপরে রাগ হতে লাগলো। ওর গ্রামে বাড়ি, নিশ্চয়ই ছুটি ছাটাই গ্রামের বাড়ি যায়, এটা তার আগেই ভাবা উচিত ছিল। পরদিন কলেজে গিয়ে তাকে ক্লাস নিতে দেখে চন্দ্রাবলী তার পরদিন সকালে হাজির হলো তার ঘরে। তাকে দেখে রঞ্জিত তো অবাক। জিজ্ঞাসা করলো, আপনি হঠাৎ এখানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন না একটু বসতে দেবেন? চন্দ্রাবলী মৃদু হেসে বলল, অনিচ্ছা সত্ত্বেও আসুন ভেতরে বলে রঞ্জিত তাকে ভিতরে নিয়ে গিয়ে বসালো। চন্দ্রাবলী দেখলো ঘরটার একধারে একটা ছোট্ট তক্তপোষের বিছানা, একটা টেবিল চেয়ার আর বুক সেলফ ছাড়া আসবাবপত্র তেমন কিছু নেই। টেবিল ভর্তি বই খাতা, দেওয়ালে ঝুলছে একটা ক্যালেন্ডার, আর একধারে দেওয়ালের তাকে রয়েছে ফুলমালা দেওয়া রাধাকৃষ্ণের একটা বাঁধানো ছবি আর একটা ধূপদানি। পাশে আর একটা ঘর, বিছানাপত্র দেখা যাচ্ছে। বুঝলো এটা বসার ঘর, ওটা শোবার ঘর। এবার বলুন হঠাৎ এখানে কেন? রঞ্জিত জিজ্ঞাসা করলো। বলছি, তার আগে বলুন তো, আপনি যে অ্যান্ড্রুজ কলেজের প্রফেসর সেদিন তো বলেননি। প্রয়োজন পড়েনি তাই বলিনি। আপনি এত শিক্ষিত, তাও কোলাঘাটে গিয়ে মাঠে কাজ করেন কেন? শিক্ষিতরা কি মাঠে কাজ করতে পারে না? তা পারে, তবে ওসব কথা বাদ দিন, কেন এসেছেন সেটা বলুন।
এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। সেদিন কোলাঘাটে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, কিন্তু আপনাকে ধন্যবাদও জানানো হয়নি। কদিন আগেও যখন দেখা হলো তাড়াহুড়োতে ভুলে গিয়েছি, তাই আজ। এই জন্যই এসেছেন? রঞ্জিত অবাক হলো। আরও একটা আবদার আছে। কি আবদার বলুন? আগে বলুন, রাখবেন? সম্ভব হলে অবশ্যই রাখবো, কিন্তু আবদারটা কি? ক্লাসে সব কিছু ঠিকঠাক বুঝতে পারি না, তাই আমি আপনার কাছে টিউশন পড়ব। এই জন্য টিউশন পড়ার দরকার নেই। কিছু বুঝতে না পারলে ক্লাসেই জিজ্ঞাসা করে নেবেন। ক্লাসে বেশি কিছু জিজ্ঞাসা করা যায় না। এখানে আপনার কাছে টিউশন নিতে এসে সব কিছু ভালো করে বুঝে নেব। আপনি কথা দিয়েছেন, না বলতে পারবেন না কিন্তু। চন্দ্রাবলী ঘাড় দুলিয়ে আবদারের স্বরে বলল। আচ্ছা, মুশকিলে ফেললেন তো। আমি তো বাড়িতে কাউকে পড়াই না। আমাকে পড়াবেন? আমি কাল থেকেই চলে আসব। বলুন কখন আসব? আচ্ছা, সকালেই আসুন, 8টা নাগাদ। ঠিক আছে। আর একটা কথা, আমি এখন আপনার ছাত্রী, আর বয়সও আপনার থেকে ছোট। আমাকে আপনি বললে লজ্জা লাগে, তুমি বলবেন। আচ্ছা ঠিক আছে। রঞ্জিত মৃদু হেসে বলল। এবার আমি যাই, একটু পরে কলেজে বেরোতে হবে। একটু দাঁড়ান, আপনার জন্য 1 কাপ চা করি। আবার আপনি? সরি, একটু দাঁড়াও। প্রথমবার আমার ঘরে এলে, একটু চা খেয়ে যাও। ওটা তোলা রইল, পরে খাবো। এখন যাই। কিছু একটা তো খাও। বলে চট করে টেবিলে রাখা কৌটো থেকে 2টো বাতাসা বের করে আনতে চন্দ্রাবলী মৃদু হেসে খপ করে তুলে নিয়ে মুখে পুরে দিয়ে বেরিয়ে গেল। রঞ্জিত পড়াতে রাজি হতে চন্দ্রাবলীর আনন্দ ধরে না। পরদিন থেকে সকাল 8টা বাজতে না বাজতে হাজির হয়ে যায় তার ঘরে। বাড়ি থেকে সামান্য রাস্তা, তাই গাড়ি আনে না, হেঁটেই চলে আসে। সপ্তাহে 3 দিন আসে, ঘন্টা দেড়েক পড়ে চলে যায়। তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়ে কলেজে। পড়তে পড়তে মাঝে মাঝে চন্দ্রাবলী জিজ্ঞেস করে তার ঘরের কথা, কে কে আছে, মা বাবার শরীর কেমন, এখানে আসে নাকি, এখনো বিয়ে করছে না কেন, ইত্যাদি। কিন্তু তার অহেতুক কৌতূহলে রঞ্জিতকে বিরক্ত হতে দেখে বেশি কিছু জিজ্ঞাসা করে না। তবে কথাবার্তা বলে এটুকু জেনেছে সে কলেজে প্রফেসরি করছে মাত্র 3 বছর হলো। বাড়িতে কেবল বাবা আর মা। একটা ছোট বোন ছিল, 2.5 বছর আগে বিয়ে হয়ে গেছে। বাবা মা মাঝে মাঝে এখানে আসে, 2-1 দিন থেকে চলে যায়, কিন্তু নিজের বিয়ের ব্যাপারে আজ পর্যন্ত কিছু কথা জানতে পারেনি। মাস দেড়েক পরের কথা, একদিন চন্দ্রাবলী রঞ্জিতের কাছে টিউশন পড়ছিল। আধ ঘন্টাটাক পরে হঠাৎ একটি ছেলে আর একটি মেয়ে তার ঘরে এসে হাজির। দেখে রঞ্জিত তো অবাক। মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আরে কবিতা, তুই হঠাৎ এখানে? কবিতা তাকে প্রণাম করে কেঁদে কেঁদে বলল, আমি ঘর থেকে পালিয়ে এসেছি দাদা, তুমি আমাদের একটু আশ্রয় দাও। আমরা কালীঘাটে বিয়েটা করে 2-1 দিনের মধ্যে অন্য কোথাও চলে যাব। আচ্ছা, আগে বস, তারপর তোর সব কথা শুনবো। বলে রঞ্জিত তাদেরকে বসে জল বাতাসা খেতে দিল। কবিতা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে রঞ্জিত বলল, ও চন্দ্রাবলী, আমার ছাত্রী, টিউশন পড়তে এসেছে। তারপর ছেলেটিকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম বিশ্বনাথ মাইতি দাদা, বাগনানে বাড়ি। ছেলেটি বলল, কি করো তুমি? আমি কলকাতায় এমএ পড়ি। তুই একে ভালোবাসিস? রঞ্জিত কবিতাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, বলে কবিতা মাথা নিচু করলো। তুই বাগনান কলেজে পড়িস, ও কলকাতায় এমএ পড়ে। তোদের আলাপ হলো কিভাবে? ফেসবুকে। এছাড়া বাগনান কলেজের কাছে ওদের মিষ্টির দোকান আছে, সেখানে মাঝে মাঝে দেখা হয়। তোর লাস্ট সেমিস্টারের পরীক্ষা কেমন রেজাল্ট হয়েছে? মোটামুটি 45% মতো নম্বর পেয়েছি। তা পালিয়ে আসতে হলো কেন? বাবার ভয়ে দাদা। বাবা মা আমাদের এই বিয়ে মানবে না, তাই লুকিয়ে বিয়ে করব বলে পালিয়ে এসেছি। তুই যে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিস তারা জানে? না। আচ্ছা, কি করে জানলি বাবা মা তোদের বিয়ে মানবে না? আমি ওকে ভালোবাসি জানতে পেরে মা একদিন খুব বকেছিল। তারপর বাবাও শুনে আমাকে মেরেছিল। কেন মেরেছিল? কি বলেছে? কে জানে। সেদিন বাবা বলে দিয়েছে এর সঙ্গে মিশলে মেরে ঠ্যাং ভেঙে দেবে। ঠিকই তো বলেছে, অন্যায় তো কিছু বলেনি। তার জায়গায় হলে আমিও একই কথা বলতাম। কবিতা তো হতবাক। দাদা বলে হাঁ করে তার মুখের দিকে চেয়ে রইল।
তাদের তো কোনো দোষ নেই। কোন বাবা মা তাদের কলেজে পড়া মেয়েকে পড়াশোনা ছেড়ে প্রেম করতে বলবে, তাও একটা বেকার ছেলের সঙ্গে? তোর এখনো কলেজে পড়া শেষ হলো না। বিশ্বনাথও এমএ পড়ছে, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। এখনই তোরা বিয়ে করার জন্য উতলা হয়ে উঠেছিস কেন? কবিতার নিরুত্তর। আর একটা কথা বলতো, তোর বয়স কত হলো? 20 বছর। বিশ্বনাথকে কতদিন ধরে জানিস? বছর খানিক হলো। এবার বল, যারা তোকে জন্ম দিয়েছে, 20 বছর ধরে লালন পালন করে বড় করেছে, তোকে বিপদ আপদ থেকে আগলে রেখেছে, তাদের থেকে তোর মাত্র 1 বছরের পুরনো বন্ধু বড় হলো, তার সঙ্গে লুকিয়ে পালিয়ে এলি? একবার চিন্তা করে দেখলি না, তারা যখন জানতে পারবে তুই কারোর সঙ্গে পালিয়ে গিয়েছিস, তখন তাদের মনের অবস্থা কি হবে? পাড়ার লোকজনের কাছে নাক তো কাটা যাবেই। যে আঘাত তারা পাবে সেটা কাটিয়ে উঠবে কি করে? ঘর ছাড়ার আগে এইসব কথা একবার ভাবলি না? কবিতার মুখে কথা নেই, মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। রঞ্জিত বলে চলল, দেখ, আমি বলছি না ভালোবাসা অন্যায়, কিন্তু তা যেন জন্মদাতা মা বাবার ভালোবাসার বিনিময়ে না হয়। তাদের এবং পরিবারের মান সম্মানের কথাটা মনে রাখতে হবে। সব মা বাবাই চায় সময় হলে তাদের মেয়েকে ভালো ঘরের যোগ্য পাত্রের হাতে তুলে দিতে। কিন্তু একে তো তোর আর বিশ্বনাথের পড়াশোনা এখনো শেষই হয়নি, আর বিশ্বনাথও এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। এখনই তোরা এইসব কথা ভাবিস কি করে? তাই বলি, আগে তোরা লেখাপড়া শেষ কর, বিশ্বনাথ স্বাবলম্বী হোক, তারপর বিয়ের কথা ভাববি। তখন দেখবি তোর মা বাবাও আপত্তি করবে না, আর করলেও আমি তাদেরকে বুঝে নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। তার কথা বিশ্বনাথ মুগ্ধ হয়ে শুনছিল। বলে উঠল, হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। এখন আমাকে আগে ভালো করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বিয়ে। আমাদের এভাবে ঝোঁকের মাথায় বেরিয়ে আসাটা ঠিক হয়নি। হ্যাঁ, তাই কর। যতদিন না চাকরি বাকরি করে স্বাবলম্বী হও, কবিতা ততদিন তোমার জন্য অপেক্ষা করবে। কি রে, অপেক্ষা করবি তো? হ্যাঁ দাদা, করব। কিন্তু এখন তাহলে কি করব? বাড়ি ফিরে যাব কোন মুখে? হাসি মুখে? আমি ফোন করে তোর মাকে বলে দিচ্ছি যে ইউনিভার্সিটির একটা জরুরি কাজে আমি তোকে কলকাতায় ডেকে পাঠিয়েছিলাম, তুই দুপুরেই ফিরবি। ঠিক আছে দাদা, আমরা তাহলে যাই। হ্যাঁ, সাবধানে যা, আর যেমন বলেছি ঠিক সেই রকমই করবি, মনে থাকে যেন। হ্যাঁ দাদা, মনে থাকবে। বলে দুজনে আবার রঞ্জিতকে প্রণাম করে বেরিয়ে গেল। দরজা খুলে তাদেরকে বিদায় দিয়ে রঞ্জিত ফিরে এসে বসতেই চন্দ্রাবলী বলে উঠল, আপনি কি সুন্দরভাবে ওদেরকে এত বড় একটা সমস্যার সমাধান করে দিলেন। আপনার চিন্তাধারা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সত্যি, আপনার তুলনা হয় না। নতুন তো কিছু বলিনি, রঞ্জিত বলল। বিবাহ জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, দুটি মানুষের নতুন জীবনের শুরু। সেটা হওয়া উচিত সকলের শুভেচ্ছা আর আশীর্বাদ মাথায় নিয়ে। কারো, বিশেষ করে বাবা মার হাহুতাশ কুড়িয়ে নয়, তাদেরকে দুঃখ দিয়ে নয়। আমাদের মনে রাখা উচিত, সন্তানের সিদ্ধান্ত যদি যথাযথ ঠিক হয়, তাহলে তারা কখনো আপত্তি করবে না। আরও একটা কথা, বিবাহ কেবল দুটি হৃদয়ের মিলন নয়, দুটি পরিবারেরও মিলন। দুই পরিবারের সহযোগিতাতেই বিবাহিত জীবন মধুর হয়ে ওঠে। চন্দ্রাবলী তার কথা মুগ্ধ হয়ে শুনছিল। কথা শেষ হতে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে রঞ্জিত তাকে তুলে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, হঠাৎ প্রণামের ঘটা কেন? আপনি সত্যিই নমস্য। এত প্রজ্ঞার কথা কোনো বিদ্বান বয়স্ক লোকও বলবে না। তারপর ভুরু কুঁচকে মুচকি হেসে হালকা চালে জিজ্ঞাসা করল, আচ্ছা, এত জ্ঞানের কথা এই বয়সে আপনি শিখলেন কি করে? শ্রীকৃষ্ণ শিখিয়ে দিয়েছে। এখন বাদ দাও তো এসব কথা, অনেক সময় নষ্ট হলো, এবার একটু পড়ায় মন দাও। বলে রঞ্জিত তার প্রাচীন বাংলা সাহিত্যের বইখানা টেনে নিল। এরপর কেটে গেছে প্রায় বছর 4। ইতিমধ্যে চন্দ্রাবলী অ্যান্ড্রুজ কলেজ থেকে বিএ অনার্স আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে নেট সেট পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছে। রঞ্জিত অ্যান্ড্রুজ কলেজ ছেড়ে এখন যাদবপুর ইউনিভার্সিটিতে যোগ দিয়েছে। দুজনে পরস্পরের আরও কাছাকাছি এসেছে, গাঢ় হয়েছে হৃদয়ের বন্ধন। অঙ্গীকার করেছে সারা জীবন পরস্পরের সুখ দুঃখে সঙ্গী হওয়ার। চন্দ্রাবলীর বাবা বিরাট বড় লোক জানতে পেরে রঞ্জিত প্রথমটাই সম্পর্ক গড়ে তুলতে আপত্তি করেছিল, কিন্তু চন্দ্রাবলীর জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। সে বলে দিয়েছে বেশি আপত্তি করলে সোজা হাজির হবে গিয়ে কোলাঘাটে তার মা বাবার কাছে।
মাঝে মাঝে রঞ্জিতের বাবা মা কলকাতায় আসে। চন্দ্রাবলীকে দেখে তাদের খুব পছন্দ। তাদের বড় ইচ্ছা ওকে ছেলের বউ করে ঘরে নিয়ে যায়। আর চন্দ্রাবলীও তাদের কৃষ্ণভক্তি আর স্নেহমাখা ব্যবহার দেখে অভিভূত। তারা কলকাতায় এলে তাদের কাছে দৌড়ে চলে আসে। একদিন সন্ধ্যায় চন্দ্রাবলী বাড়িতে দোতলায় নিজের ঘরে বই নিয়ে বসেছিল। হঠাৎ চাকর গোবিন্দ এসে বলল, দিদিমণি, একবার নিচে চলুন, বাবু ডাকছেন। অমনি বই বন্ধ করে চন্দ্রাবলী নিচে বসার ঘরে গিয়ে দেখে বাবার সঙ্গে মাও বসে। আয় বস বলে পাশে বসিয়ে প্রশান্ত জিজ্ঞাসা করল, তোর শরীর ঠিক আছে তো? শরীরের আবার কি হবে, চন্দ্রাবলী উত্তর দিল। ঘরে শুয়েছিলি তো, তাই বলছিলাম। শরীর ভালোই আছে, শুয়ে শুয়ে বই পড়ছিলাম। আচ্ছা, কাল দুপুরে কোথাও বেরোচ্ছিস না তো? ঘরে থাকবি তো? কেন, কি হয়েছে, কি ব্যাপার? কাল আমার এক বন্ধুর ছেলেকে বাড়িতে লাঞ্চের নিমন্ত্রণ করেছি। ও আসবে। ও আসবে তাতে আমার থাকার কি দরকার? আমরা ওর সঙ্গে তোর বিয়ের কথা ভাবছি। ছেলেটি খুব ভালো, ম্যানেজমেন্ট পড়ে বাবার ব্যবসা দেখাশোনা করছে। গাড়ি বাড়ি সব আছে, টাকা পয়সার অভাব নেই। আমরা চাই তুই ওর সঙ্গে একটু আলাপ পরিচয় কর। হ্যাঁ রে, খুব ভালো ছেলে, দেখতে শুনতেও ভালো। দেখলে তোরও ভালো লাগবে, সবিতা বলল। আমি এখন বিয়ে করব না, তোমরা ওকে ডেকো না, চন্দ্রাবলী বলল। কেন করবি না? প্রশান্ত অবাক হলো। পড়াশোনা তো অনেক করলি, বয়সও হচ্ছে, এবার তো ভবিষ্যতের কথা ভাবতে হবে মা। না, আমি এখন নেট সেট পরীক্ষার পড়াশোনায় ব্যস্ত। ওসব বিয়ে শাদির কথা ভাবার সময় নেই। সে পরীক্ষা তো বিয়ের পরেও দিতে পারবি। না, আমি এখন বিয়ে করব না। মুহূর্তের নীরবতা। তারপর প্রশান্ত তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? চন্দ্রাবলী নিরুত্তর, মাথা নিচু করে বসে রইল। কি হলো বল, কে সে, কি করে? অমনি সবিতা বলে উঠল, ওই গাঁইয়া কলেজ মাস্টারের কথাও বলবে কোন মুখে? প্রশান্ত অবাক হয়ে বলল, মানে? কে গাঁইয়া কলেজ মাস্টার? তুমি জানো ওকে? কতবার বলেছি ওই রকম ছেলের সঙ্গে মিশিস না। কোথায় তুই আর কোথায় ও? কিন্তু আমার কথা শুনলে তো, সবিতা বিরক্তির স্বরে বলল। দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি। হ্যাঁ রে, কে ছেলেটি, কি করে? চন্দ্রাবলী মুখ তুলে বলল, ও যাদবপুর ইউনিভার্সিটিতে প্রফেসর, গ্রামের বাড়ি কোলাঘাটে। এখানে কোথায় থাকে? এই গড়িয়াতেই ভাড়া ঘরে থাকে। ওর বাবা কি করে? ওদের অল্প জমি আছে, চাষবাস করে। এই রকম একটা গরিব চাষার ছেলেকে তুই পছন্দ করলি কি করে? প্রশান্ত রাগের স্বরে জিজ্ঞাসা করল। এইসব ছেলেরা বড় লোকের মেয়েকে টার্গেট করে তাদের টাকা সম্পত্তি বাগাবার জন্য, তারপর সব হাতিয়ে নিয়ে শেষে ছেড়ে দেয়। আমারই এক পরিচিতের ঘরে এই রকম হয়েছে। তার মেয়ে এক গরিব স্কুল মাস্টারকে বিয়ে করেছিল। বিয়ের 1 বছর যেতে না যেতে বনিবনা না হয় ছেড়ে এসে বাপের বাড়িতে পড়ে আছে। এখন ডিভোর্স চেয়েও পাচ্ছে না। তাই বলছি, পাগলামি করিস না, ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না। না বাবা, ও সত্যিই খুব ভালো ছেলে, খুবই সৎ, সাহসী আর ভক্তিমান। তোমার টাকায় ওর কোনো লোভ নেই। চুপ কর তুই, সবিতা রেগে উঠল। দুদিনের পরিচয়ে ও সব জেনে গেছে, মাথা মোটা কথাকার। চন্দ্রাবলী নিরুত্তর। প্রশান্ত স্ত্রীকে বলল, তুমি একটু চুপ করো না, আমি তো কথা বলছি। তারপর মেয়েকে বলল, আচ্ছা এক কাজ কর, ছেলেটিকে একদিন আমাদের বাড়িতে ডাক, আমি নিজে কথা বলবো ওর সঙ্গে। অমনি চন্দ্রাবলীর মুখ চোখ খুশিতে ঝলমলিয়ে উঠল। তাহলে এই রোববার সকালে ডাকি ওকে, এখানে ব্রেকফাস্ট করে যাবে। ঠিক আছে, তাই ডাক। আমার সোনা বাবা বলে বাবার গলা জড়িয়ে ধরে একটু আদর করে আর মায়ের দিকে তাকিয়ে একটু জিভ বের করে ভেঙিয়ে দিয়ে চন্দ্রাবলী নাচতে নাচতে ওপরে চলে গেল। নিজের ঘরে গিয়ে ফোন করে রঞ্জিতকে বলে দিল সামনের রোববার সকালে তাদের বাড়িতে আসতে, বাবা কথা বলতে চায়। শুনে রঞ্জিত একটু ইতস্তত করতে লাগলো, পাছে গরিব বলে অপমানিত হয়ে ফিরে না আসতে হয়। চন্দ্রাবলী তাকে আশ্বস্ত করে বলল, ভাবছো কেন, আমি তো আছি। কথা মতো রোববার সকাল 9টা নাগাদ রঞ্জিত এলো চন্দ্রাবলীদের বাড়িতে। এসে তাদের বিশাল বাড়ি, গেটে দারোয়ান, সামনে প্রশস্ত বাগান, গ্যারেজে রাখা 2খানা গাড়ি আর ভিতরে ঠাটবাট দেখে অবাক হয়ে গেল। মনে উদ্বেগ বাড়ল, শেষে চন্দ্রাবলীর বাবার কাছে অপমানিত হয়ে না ফিরে যেতে হয়।
চন্দ্রাবলী বেরিয়ে এসেছিল, সঙ্গে করে ভিতরে নিয়ে গেল। প্রশান্ত বসার ঘরে বসেছিল। রঞ্জিতাকে প্রণাম করতে সে ঠিক আছে বলে ইশারা করে বসতে বলল। তারপর জিজ্ঞাসা করতে লাগলো, নাম ধাম, চাকরি, কত কি মাইনে পায়, এখানে কীরকম ঘরে থাকে, গ্রামের বাড়ি কোথায়, কে কে আছে সেখানে, কতদিন অন্তর যায়, বাবা কি করে, কতটা কি জমি জায়গা আছে, জীবনে ভবিষ্যৎ পরিকল্পনা কি, ইত্যাদি। তারপর, তুমি তো আমার ব্যবসাপত্রের ব্যাপারে তেমন কিছু জানো না, এসো দেখবে বলে তাকে পাশের একটা ঘরে নিয়ে গেল। সেখানে দেওয়ালে টাঙানো নানা রকম ছবি ও সেলফে সাজিয়ে রাখা মেডেলগুলো দেখে বর্ণনা করতে লাগলো তার ব্যবসার বহর। শেষে বলল, আমার অবর্তমানে সবই চন্দ্রাবলীর। তারপর মেয়েকে জল খাবারের ব্যবস্থা করতে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে একান্তে রঞ্জিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাকে নিয়ে খাবার টেবিলে এলো। সবিতাও ছিল সেখানে। রঞ্জিতাকে প্রণাম করে খেতে বসলো। জল খাবার খেয়ে বেরিয়ে আসার সময় প্রশান্ত রঞ্জিতকে বলল, আমার পক্ষে ব্যবসার কাজ ফেলে কোলাঘাট যাওয়া সম্ভব নয়। তুমি তোমার মা বাবাকে বলো একদিন এসে যেন তোমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে যায়। শুনে একটু অবাক হলো রঞ্জিত। বলল, বরপক্ষ নয়, নিয়ম মতো মেয়ের বাবা হিসেবে আপনারই প্রথম সম্বন্ধ নিয়ে আমার বাবার কাছে যাওয়া উচিত, কথাবার্তা পাকা করে আসা উচিত। কিন্তু আপনি যখন বলছেন যেতে পারবেন না, আমি বাবাকে আসার কথা বলে দেখব। তার কথাটা ভালো না লাগলেও প্রত্যুত্তর করল না প্রশান্ত। কেবল বলল, হ্যাঁ বলে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। তাদের কাছে বিদায় নিয়ে রঞ্জিত উঠে পড়ল। চন্দ্রাবলী বেরিয়ে এসে গেট পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেল। সে রোববার আর রঞ্জিতের গ্রামে যাওয়া হলো না। ঘরে ফিরে এসে চুপচাপ বিছানায় দেহটা এলিয়ে দিয়ে চোখ বুজে ডুবে গেল খানিকক্ষণ আগে চন্দ্রাবলীর ঘরে কাটিয়ে আসা মুহূর্তগুলোতে। কয়েকদিন পর রঞ্জিতের বাবা কলকাতায় এসে চন্দ্রাবলীর বাবার সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ সব পাকা করে গেল। তারপর উভয় বাড়িতে শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। বিয়ের দিন রঞ্জিত বাড়ির লোকজন ও কিছু বন্ধুবান্ধবকে নিয়ে সন্ধ্যের পরে পৌঁছে গেল চন্দ্রাবলীদের বাড়ি। চন্দ্রাবলীর বাবা অতিথি আপ্যায়নের এলাহি বন্দোবস্ত করেছিল। সবাই দেখে প্রশংসা করতে লাগলো। তারপর রাত 9:30 নাগাদ শুভ লগ্নে শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে কন্যাদান থেকে শুরু করে সমস্ত আচার আচরণ মন দিয়ে দেখছিল রঞ্জিত। তারপর নিজেও মন্ত্র বলতে বলতে ক্রমশ চিন্তার সাগরে ডুবে যাচ্ছিল। স্কুলে পড়াও বাংলা সাহিত্যের অধ্যাপক হওয়ার সুবাদে সংস্কৃত মন্ত্রের অর্থ তার বুঝতে অসুবিধা হচ্ছিল না। সেই সব মন্ত্রের অন্তর্নিহিত অর্থ আর ভাব ক্রমান্বয়ে চঞ্চল করে তুলছিল তার মনকে। অন্তরে অনুভব করছিল এক অদ্ভুত অপরাধবোধ। যদেত হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদম্ভ হৃদয়ং তব। বলতে বলতে বারবার তাকাচ্ছিল চন্দ্রাবলীর মুখের দিকে। অন্যান্য আচার শেষে শুরু হলো 7 পাকে ঘোরার পর্ব। অগ্নিকুণ্ডের চারপাশে প্রদক্ষিণ করার জন্য আসন থেকে উঠে দাঁড়িয়ে হঠাৎ থমকে গেল রঞ্জিত। চন্দ্রাবলীর দিকে তাকিয়ে করুণ স্বরে বলে উঠল, এ আমি পারবো না চন্দ্রা। দেবভাষা উচ্চারণ করে অগ্নিসাক্ষী রেখে আমি মিথ্যা শপথ নিতে পারবো না, ধোঁকা দিতে পারবো না তোমাকে। আমার বিবেকে তো সায় দিচ্ছে না, আমাকে ক্ষমা করো। তার কথা শুনে পুরোহিত তো হতভম্ব। চন্দ্রাবলীর বাবা মা আর উপস্থিত অতিথিরাও অবাক হয়ে গেল। চন্দ্রাবলীও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার মুখের দিকে। রঞ্জিতের বাবা উঠে এসে বলল, এসব কি বলছিস বাবা? কিসের ধোঁকা? কাকে ধোঁকা দিবি তুই? আর শপথ মিথ্যেই বা হতে যাবে কেন? রঞ্জিত করুণ স্বরে চন্দ্রাবলীর দিকে তাকিয়ে বলতে লাগলো, বিয়ের অনুষ্ঠানের শুরু থেকে কন্যাদানের সময়, কপালে টিকা লাগানোর সময়, গাঁটছাড়া বাঁধার সময়, হস্তবন্ধনের সময়, তোমার গলায় মঙ্গলসূত্র পরানোর সময়, সিঁথিতে সিঁদুরদানের সময়, বিয়ের প্রতিটি আচারে অষ্টবসু, প্রজাপতি, ব্রহ্মা ও অন্যান্য দেবী দেবতাকে সাক্ষী রেখে মিথ্যা শপথ করেছি আমি। তোমার সঙ্গে আমার হৃদয়ের মিলন হোক, আমাদের দেহ মন এক হোক। বিবাহিত জীবনে প্রবেশকাল থেকে আমৃত্যু কখনো তোমার বিশ্বাসভঙ্গের কাজ করব না। তোমাকে আমার জীবনে স্ত্রী ও গৃহলক্ষ্মীর মর্যাদা দেব। এসব শপথ নিরর্থক ও অন্তঃশ্বাসশূন্য। শপথ করেছি তোমার কাছে কখনো কিছু গোপন করব না, কিন্তু অনেক কিছু গোপন করেছি আমি। আবার এখনই 7 পাক ঘুরে অগ্নি সাক্ষী করে শপথ করতে হবে তোমার প্রতি আমার সব রকমের দায়িত্ব কর্তব্য পালন করব, আত্মিক বন্ধনে আবদ্ধ হব, জন্ম জন্মান্তরের সম্পর্ক গড়ে তুলব ইত্যাদি। কিন্তু এসব কিভাবে সম্ভব চন্দ্রা?
যদি এই সম্পর্কের গোড়াতেই গলদ রয়ে যায়, যদি এর ভিত্তি মিথ্যার উপর, অবিশ্বাসের উপর গড়ে ওঠে, সেটা সম্ভব নয় চন্দ্রা। সেটা আমি করতে পারবো না। আমার বিবেক এতে সায় দিচ্ছে না। কিসের মিথ্যে? আমার থেকে কি গোপন করেছো তুমি? কি অবিশ্বাসের কাজ করেছো? চন্দ্রাবলী কাতর স্বরে জিজ্ঞাসা করল। বিয়ের আগে সেদিন তোমাদের বাড়িতে গিয়ে কথা বলার সময় তোমার বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছিলেন বেশ কিছু শর্তে। উনি একান্তে আমাকে দিয়ে কিছু শপথ করিয়ে নিয়েছিলেন, যেটার কথা আমি তোমার কাছে গোপন করেছি। কি শপথ করেছিলে তুমি? চন্দ্রাবলী তো অবাক। উনি আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন ওনার সম্পত্তিতে কোনোদিন আমাদের কোনো অধিকার থাকবে না। তোমাকে কোনোদিন আমার গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলবো না। আর কখনো কোনো কারণে তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে বা তোমার মা বাবা তোমাকে নিয়ে যেতে চাইলে আমি বাধা দেব না। এছাড়া উনি একটা ডিভোর্স পেপারেও আমাকে দিয়ে আগাম সই করিয়ে নিয়েছিলেন, যাতে ভবিষ্যতে আমাদের বিয়ে ভেঙে গেলে বনিবনার অভাবে তুমি কখনো ডিভোর্স চাইলে আমি অরাজি না হতে পারি, যাতে তুমি সহজেই ডিভোর্স পেয়ে যাও। শেষে শেষে কি? চন্দ্রাবলী অধীর হয়ে উঠল জানার জন্য। শেষে উনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আমি এই সব কথা তোমাকে বলবো না, অন্য কাউকেও নয়, সব কিছু গোপন রাখবো। এখন বলো চন্দ্রা, এত গোপনীয়তার উপর, অবিশ্বাসের উপর তোমার আমার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে কি করে? বিবাহ দুটি হৃদয়ের জন্ম জন্মান্তরের পবিত্র বন্ধন। সেই বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই যদি ভাঙার চিন্তা মাথায় আসে, তাহলে এই পবিত্র আত্মিক বন্ধন গড়ে উঠবে কিভাবে? এ তো তোমাকে ঠকানোর সামিল, ধোঁকা দেওয়ার সামিল। এ যে চরম অধর্ম। আমি এই অধর্ম করতে পারবো না। তার কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিল চন্দ্রাবলী। একবার তাকাচ্ছিল রঞ্জিতের মুখের দিকে, আর একবার দেখছিল সামনে বসে থাকা বাবাকে। কি বলবে মুখে কথা জোগাচ্ছিল না। রঞ্জিত বলে চলল, আমি মহা অপরাধ করেছি চন্দ্রা, সব কথা গোপন করেছি তোমার কাছে। আমি তোমার আস্থার যোগ্য হয়ে উঠতে পারিনি। এই রকম অবিশ্বাসের কাজ করে কেমন করে আমি অগ্নিসাক্ষী রেখে এই শপথ নিতে পারি? তাই আমি পারবো না। আমার হৃদয় ভেঙে যাচ্ছে, বিবেকেতে সায় দিচ্ছে না বলে রঞ্জিত হাঁটু মুড়ে বসে পড়ল। বিবাহ মণ্ডপে বিরাজ করছিল এক নিচ্ছিদ্র নীরবতা। উপস্থিত অতিথিদের কারো মুখে কথা নেই, সবাই অপলকে তাকিয়েছিল রঞ্জিতের মুখের দিকে। হঠাৎ প্রশান্ত উঠে এলো মণ্ডপের উপরে। রঞ্জিতের পাশে দাঁড়িয়ে অনুতাপের স্বরে বলল, তুমি কোনো অপরাধ করোনি রঞ্জিত। অপরাধ আমি করেছি। অর্থের মোহে অন্ধ হয়ে আমি সততা, আস্থা, বিবেক, বিশ্বাস, ভালোবাসা ইত্যাদির প্রকৃত অর্থ ভুলে গিয়েছিলাম জীবনে বিবাহের আসল তাৎপর্য। আমি মানুষকে বিচার করতাম অর্থের দাঁড়িপাল্লা দিয়ে। ভাবতাম অর্থই জীবনের সব কিছু। আস্থা, বিশ্বাস, সততা এসব কেবলই নীতি কথা, গরিব আর দুর্বলের আত্মপ্রবঞ্চনার ঢাল মাত্র। এছাড়া চোখের সামনে আমার এক পরিচিত মেয়েকে প্রেম করে বিয়ের কিছুদিনের মধ্যে ডিভোর্সের ঝামেলা দেখে মনটা নিজের মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়েছিল। আশঙ্কা হচ্ছিল ও এই গরিব গ্রামের ছেলেকে বিয়ে করে যদি সুখী হতে না পারে, যদি ওই রকম ঝামেলায় ফেঁসে যায়। তাই ডিভোর্স পেপারে আগাম সই করিয়ে রেখেছিলাম, যাতে সেরকম হলে ও সহজেই তোমার থেকে মুক্তি পেয়ে যায়। তখন বুঝিনি অর্থ নয়, মানুষের জীবনে আস্থা, সততা এবং প্রকৃত ভালোবাসার দাম অনেক বেশি। বুঝিনি অর্থ দিয়ে সব কিছু বিচার করা ভুল। বুঝিনি বিবাহের মতো পবিত্র বন্ধনের তাৎপর্য। তুমি আমার সেই ভুল ভেঙে দিয়েছো বাবা, আমার চোখ খুলে দিয়েছো। আমি কেবল তোমাকেই অবিশ্বাস করে এই রকম গর্হিত কাজ করতে বাধ্য করিনি। আমি ঠকিয়েছি নিজের মেয়েকেও। তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছি। তার জীবনে অবিশ্বাসের বীজ বপন করতে গিয়েছি। তোমাদের মধ্যে পরোক্ষভাবে অনাস্থা সৃষ্টি করতে চেয়েছি। কাজেই তুমি নয়, আসল অপরাধী আমি। আমারই ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। এরকম করে বলো না বাবা। চন্দ্রাবলী বাবার হাত ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। বলতে দে মা, মনের কথা বলে বুকটা একটু হালকা করতে দে, একটু পাপস্খলন করতে দে। তারপর রঞ্জিতের দিকে তাকিয়ে বলে চলল, বাকি রইল তোমার ওই আগাম সই করা ডিভোর্স পেপার। ওটা এখন মূল্যহীন, ওটা আমি এখনই ছিঁড়ে ফেলে দেব। বলে প্রশান্ত তৎক্ষণাৎ বাড়ির ভিতর থেকে কাগজটা নিয়ে এসে সকলের সামনে ছিঁড়ে ফেলে দিল।
তারপর মেয়ের দিকে তাকে করুণ স্বরে বলল, আমি বড় অপরাধ করেছি তোর কাছে, সব কিছু লুকিয়ে রেখে, আর রঞ্জিতকেও গোপন রাখতে বাধ্য করে। আমায় মাফ করে দে বাবা বলে ছলছল চোখে চন্দ্রাবলী মাথা রাখলো বাবার বুকে। তারপর প্রশান্ত রঞ্জিতের হাত দুটো ধরে বলল, তোমার মতো সৎ, গুণী, বিবেকবান ছেলেকে আমি চিনতে পারিনি বাবা, আমায় ক্ষমা করে দাও। বিয়ের বাকি কাজটুকু সম্পন্ন করে আমার চন্দ্রাকে তুমি গ্রহণ করো, আপত্তি করো না। ঠিক আছে বাবা, যেমন আপনার আদেশ বলে রঞ্জিত এগিয়ে যেতেই পুরোহিতের মন্ত্র উচ্চারণ আর উপস্থিত অতিথিবৃন্দের পুষ্পবর্ষণের সঙ্গে শুরু হয়ে গেল 7 পাকে বাঁধার পর্ব। স্বস্তির নিঃশ্বাস ফেলে রঞ্জিত চন্দ্রাবলীর সঙ্গে অগ্নিকুণ্ডের চারদিকে প্রদক্ষিণ করে বৈদিক মন্ত্র উচ্চারণের সঙ্গে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে শুরু করলো তাদের বিবাহোত্তর জীবনের অঙ্গীকার পর্ব। মুখে ক্ষণিক পূর্বের অপরাধবোধের আর লেশমাত্র ছিল না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।